জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান 15 অক্টোবরের পরিবর্তে 17 অক্টোবর অনুষ্ঠিত হবে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, জুলাই সনদ সই একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি 17 অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশন থেকে জানানো হয়েছিল 15 অক্টোবর বিকেলে জুলাই সনদ সই হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জুলাই সনদের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া নানা শ্রেণী পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংস্কার অনেক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। আইনি কাঠামোগত প্রাতিষ্ঠানিক সংস্কারের তাগিদ দিয়ে তিনি সতর্ক করেন, ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয়। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। তেজগাঁও কলেজ ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটির মধ্যে চলা বিতর্কের সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির নানা দিক তুলে ধরেন বদিউল আলম মজুমদার। নির্বাচনের মাঝখানে কি ঘটে? সুষ্ঠু নির্বাচনী গণতন্ত্র নয় মন্তব্য করে বদিউল আলম বলেন, নির্বাচন ও রাজনৈতিক দলগুলোকে দুর্বৃত্তমুক্ত করতে হবে, গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। এছাড়া নির্বাচিত সরকারকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত, আইনের শাসন প্রতিষ্ঠা, পরবর্তী নির্বাচন সুষ্ঠু করার ব্যবস্থা করতে হবে। কতগুলো আইনি সংস্কার করতে হবে, কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, কতগুলো কাঠামোগত সংস্কার করতে হবে। ক্ষমতার পালাবদল হবে অবশ্যই, এটা যেন দুর্নীতি দুর্বৃত্তায়নের পালাবদল না হয় এবং আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়, মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ফলে গণভোট হবে মন্তব্য করে ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, জনগণ যে সিদ্ধান্ত দেবে সেটিই চূড়ান্ত। কাঠামোগত সংস্কার অনেকগুলো হবে, সবগুলো হবে না, যেগুলো আমরা আশা করেছিলাম সবগুলো হবে না। এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে এই কাঠামোগত সংস্কার, যে স্বৈরাচারী ব্যবস্থার অবসানের ক্ষেত্রে এটা একটা বিরাট মাইল ফলক হবে। স্বৈরাচারী পরে হাঁটলে শেখ হাসিনা যে যা ঘটেছে সেই পরিণতি হয়তো ঘটবে। জুলাই সনদের যেসব বিষয়ে ভিন্নমত বা আপত্তি এসেছে সেগুলো সনদে থাকবে বলে জানান বদিউল আলম মজুমদার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এখনও হাতে পায়নি সেনা সদর। তবে এরই মধ্যে 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, আর একজন পলাতক রয়েছেন। শনিবার বিকেলে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা জড়িত থাকার বিষয়ে সেনা সদরের এই সংবাদ সম্মেলন। সেনাবাহিনী বাংলাদেশের প্রচলিত সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে কর্মকর্তারা বলেন, ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা না পেলেও কর্মরত ও পিএলআরে থাকা 15 কর্মকর্তাকে এরই মধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক একজনের বিদেশ গমনে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। 25 জনের বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিভ প্রায়র রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1, আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15। হেফাজতে থাকা সদস্যদের ট্রাইব্যুনালে হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালের সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেবে সেনা সদর। একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। ওনারা আমাদেরই সদস্য, আমাদেরই ইউনিফর্মধারী, ব্রিগেডিয়ার, ফুল কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, নাম তো আমার মতোই তো। সুতরাং এখন তারা আমাদের হেফাজতে আসছেন। এখন এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কে কতটুকু জড়িত ছিল সেই বিষয়টা আমাদের কাছে এখন নাই। চার্জশিট আসবে, ডিটেলস আসবে, দিল ফাইন্ড আউট। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হস্তান্তরের বিষয়ে বলা হয়, তারা চাইলে সেনা হেফাজতে আসতে পারেন অথবা সরাসরি ট্রাইব্যুনালে হাজির হতে পারেন। যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। আইনগত ব্যাখ্যা আমরা চাচ্ছি, ওই আইনগত ব্যাখ্যা পাওয়ার পরে আমরা যেটা 22 তারিখ যেটা সবার মাথা পিছু ঘুরছে, ওই আইনগতভাবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সেনাবাহিনী প্রস্তুত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা। কোনো সমস্যা দেখা দিলে ভোটকেন্দ্র বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামে নির্বাচনী কর্মকর্তাদের কর্মশালায় এই নির্দেশ দেন তিনি। বলেন, প্রয়োজনে পুরো সংসদীয় আসনে নির্বাচন বন্ধ থাকবে। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামেও বইছে প্রস্তুতির হাওয়া। ব্যস্ত মাঠ প্রশাসন, নির্বাচন কার্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্টদের কর্মশালা শুরু করেছে কমিশন। শনিবার সকালে চট্টগ্রামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণ শীর্ষক কর্মশালায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। কর্মশালায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মূল বাধাগুলো তুলে ধরেন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতৃত্ব এবং নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্বলতার কথা জানান তারা। বিগত সরকারের সমর্থকদের নিজেদের তীরে ফেরানোর জন্য প্রায় সকল রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। তাদের কয়েকজনের মধ্যে যে সকল পূর্বতম সমর্থকদের অপকর্ম তা ঢেকে তাদের অপকর্মকে উপেক্ষা করে নিজ নিজ দলে ফেরানোর যে অপচেষ্টা চলছে সেটা আমাদের জন্য বিব্রতকর। আমাদের যেটুকু কর্তব্য আইন এবং বিধি অনুযায়ী, সেই আইন এবং বিধি অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করে নির্বাচনকে বের করে নিয়ে আসব। নির্বাচন অবাধ করতে কমিশন কঠোর অবস্থানে বলে জানিয়েছেন সিইসি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার বন্ধে উদ্যোগ নিয়েছে কমিশন। প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দেবেন, 3টা খুন হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন। দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবে ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়ব না। দিনব্যাপী কর্মশালায় অংশ নেন নির্বাচন সংশ্লিষ্ট 70 কর্মকর্তা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সব দিক থেকে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি নেতাকর্মীদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। বলেন, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে অনেকে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে নামার তাগিদ দেন তিনি। এ সময় তিনি তিস্তা ফারাক্কা নিয়ে বলেন, ভারতের কাছ থেকে ন্যায্য হিসেব পায়নি বাংলাদেশ। সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বের কথাও বলেন তিনি। উনি সততার সাথে নেতৃত্ব দিয়েছেন, লাখ লাখ মানুষের জন্য উনি অনেক ভালো কাজ করে গেছেন। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। সুষ্ঠু ভোটের জন্য পিআর পদ্ধতি চায় জামায়াত। বিএনপি নেতা আমির খসরু বলেন, তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারলে এতে আপত্তি নেই। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো যুক্তি নেই। আরও কয়েকজনের মতে পিআর পদ্ধতির সুযোগ নিতে পারে ফ্যাসিস্ট আওয়ামী লীগও। রাজধানীতে নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে এক সেমিনারে নেতারা এসব কথা বলেন। পিআর পদ্ধতি নিয়ে সেমিনারের আয়োজন করে কসমস ফাউন্ডেশন ও ইউএনবি। এতে অংশ নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা। সেমিনারে পিআরের পক্ষে যুক্তি তুলে ধরে জামায়াত। ত্রুটিমুক্ত ভোট করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন করা দরকার বলে মনে করেন দলটির নেতারা। যে বিপ্লবটা হলো তার প্রেক্ষিতে গণ আকাঙ্ক্ষার প্রেক্ষিতে সংস্কারটা যে হচ্ছে সেটাকে যে সুন্দর সমাপ্তির দিকে আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এগিয়ে যেতে পারি, তাহলে দেশের জন্য যেটা কল্যাণকর আমরা সেটাই নেব। আমি কল্যাণের দিকগুলো তুলে ধরলাম, আপনারা হয়তো তার বিপরীত যুক্তি দিবেন। এর বিরুদ্ধে কথা বলেন বিএনপি নেতারা। মঈন খান বলেন, পিআর পদ্ধতিতে ব্যক্তির চেয়ে দল বড় হবে, এতে জনমতের প্রতিফলন হবে না। জনপ্রতিনিধিকে দুর্বল করে দিয়ে সেখানে একটি দলকে যদি আমরা শক্তিশালী করে দেই, তাহলে কিন্তু মানুষের যে সিস্টেমটা তৈরি হবে সেটা কিন্তু একটা সেলফ কন্ট্রাডিকশনে পরিণত। সেটা আপনি নির্বাচিত হয়ে আপনার ম্যান্ডেট নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।
পিআরের মতো অনেক কিছু তো আমরা এখন আনরিজলভ রয়ে গেছে। তো সুতরাং প্রত্যেকটা বিষয়ের উপর যদি আমরা ওই পথে চলি যে এটা হইতে হবে সেটা হইতে হবে, এটা না হলে গণতন্ত্র হবে না, এই সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের। বিএনপির সাথে একমত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণ অধিকারের নেতারা। পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তারা। সেক্ষেত্রে পাহাড়কে নিয়ে ভারতের আরেকটি চক্রান্ত শুরু হবে এই নিম্নকক্ষে পিআরের মাধ্যমে। এই নিয়মতান্ত্রিক ধারা পদ্ধতির বাইরে যে মেহরবানি করে জবরদস্তি করে চাপিয়ে দেওয়ার চেষ্টা আমরা কেউ না করি, তা ইতিমধ্যে সরকার অনেক সংকটে আছে। অনেকের মত পিআর পদ্ধতি নিয়ে আরও যাচাই বাছাই করা উচিত। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই। গুম খুন লুটপাটের রাষ্ট্র কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার, কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025-এর খসড়া নিয়ে পরামর্শ সভায় কথা বলেন তিনি। মানবাধিকার নিশ্চিতে 2009 সালের প্রচলিত আইন অধ্যাদেশের মাধ্যমে সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে পরামর্শ সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন মানবাধিকার কর্মী, আইন বিশেষজ্ঞ সহ অনেকেই। 2009 সালের আইনের ত্রুটির কথা উল্লেখ করে বক্তারা বলেন, কমিশনে রাজনৈতিক কর্মীদের বসানো হতো মানবাধিকার হরণের জন্য। পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ না থাকায় গুমের মতো ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন বক্তারা। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, রাজনৈতিক কর্মীদের দ্বারা সজ্জিত করা হয়েছিল এবং মানুষের অধিকারকে অধিকারহীন করে দেওয়ার জন্যই তৎপরতা ছিল তাদের। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন, সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। সভায় আইন উপদেষ্টা বলেন, শুধু ভালো আইনই যথেষ্ট নয়, প্রয়োজন যথাযথ প্রয়োগ। সেফ এক্সিট নিয়ে আসিফ নজরুল বলেন, উপদেষ্টাদের নয়, দরকার রাষ্ট্র ব্যবস্থা থেকে জাতির সেফ এক্সিট। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির, এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোলা দৌলতখানে মেঘনা নদীতে এমভি টি-254 জাহাজের ধাক্কায় এমভি সৌমি এক নামে সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। দুপুরে দৌলতখান উপজেলার মাঝঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজের মাস্টার আমিনুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে 18,500 বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল এমভি সৌমি। শুক্রবার দুপুরে দৌলতখানের মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ে জাহাজটি। দুপুরে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের এমভি টি-254 জাহাজটি সৌমি এককে ধাক্কা দেয়। এতে সৌমি এক জাহাজটির তলা ফেটে ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা জাহাজে থাকা নাবিকদেরকে উদ্ধার করেন। দেশে গ্যাস সংকটের জন্য রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীদের দায়ী করেছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এছাড়া বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ও ব্যবসায়ীদের নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। বিশ্ববাজারের উপর ভিত্তি করে প্রতি মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম সমন্বয় করে সরকার। তবে বেশিরভাগ জায়গায় এলপিজি সিলিন্ডার বিক্রি হয় নির্ধারিত দামের চেয়ে বেশি দরে। এলপিজি অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা নিয়ে আয়োজিত সম্মেলনে জ্বালানি উপদেষ্টা বলেন, 1200 টাকার এলপিজি সিলিন্ডার 1400 টাকায় বিক্রি হওয়ার পেছনে ব্যবসায়ীরাই দাবী। এ সময় অতিরিক্ত মুনাফা করে বিদেশে টাকা পাচারের মানসিকতা থেকে ব্যবসায়ীদের বের হয়ে আসার আহ্বান জানান তিনি। এই যে 1200 টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় 1500 টাকায়, এটা 1000 টাকার কমে নিচে আসা উচিত। উপদেষ্টা আরও বলেন, এক শ্রেণীর রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীরা জ্বালানি সংকট তৈরি করেছে। বলেন, দুর্নীতি করে বিভিন্ন শিল্প কারখানায় সংযোগ দেয় বর্তমানে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘাটতিটা সৃষ্টি করছে কিন্তু এক শ্রেণীর রাজনীতিবিদ এবং তাদের ব্যবসায়ী সহযোগীরা।
কিন্তু এইটা বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে, কারণ না হলে তো শিল্প কারখানা রফতানি সবই ধস নামবে। জ্বালানি উপদেষ্টা বলেন, সংকট থেকে উত্তরণে দুটি উপায়ে চেষ্টা চলছে। একদিকে এলএনজি আমদানি বাড়িয়ে সরবরাহ ঠিক রাখার চেষ্টা হচ্ছে, অন্যদিকে স্থলভাগে বাপেক্সের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হয়েছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ দোকান উচ্ছেদে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালানো হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। ডাকসু ও নগর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে নেওয়া হয় এই কর্মসূচি। সড়কে পাশে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কারে অংশ নেন প্রায় ১৩০০ কর্মী। বারবার উচ্ছেদ অভিযান, পরে আবারও অবৈধ দোকানপাট বসিয়ে জমজমাট ব্যবসা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাতে বছরের পর বছর এভাবেই চলছে অবৈধ দখলদারত্বের রাজত্ব। অবৈধ দোকান উচ্ছেদে আবারও মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সড়ক ও ফুটপাতের বিভিন্ন দোকান। এদিকে উচ্ছেদের পর ফের দখল ঠেকাতে এবার ভিন্ন পরিকল্পনার আশ্বাস নগর কর্তৃপক্ষের। একটা অস্বাস্থ্যকর পরিবেশ, একটা দুর্গন্ধ টাইপের যে পরিবেশটা আছে, আমরা এই পরিবেশটাকে একটা স্থায়ী সমাধান করার চেষ্টা করছি। এখানে আমরা একটা ল্যান্ডস্কেপিং হবে, ফুটপাথ হবে, আমাদের একটা বেঞ্চ হবে, ফুলের গাছ হবে, সবকিছু দিয়ে আমরা একটা পার্মানেন্টভাবে একটা রূপ দিব। হাসপাতালের সামনে ফুটপাতে ফুলের গাছ, রোগীর স্বজনদের বসার জায়গা ও গ্রাফিতি অঙ্কন করা হবে। আমরা সুন্দর ক্যাম্পাস চাই, আমরা পরিচ্ছন্ন থাকতে চাই, তো এ কারণে সকলের সহযোগিতা দরকার। আমরা সিটি কর্পোরেশন থেকে যে যত ধরনের সহযোগিতা দরকার সেটা আমরা প্রোভাইড করব। এদিকে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ আশপাশের সড়কে চালানো হয় পরিচ্ছন্নতা অভিযান। এতে অংশ নেন ১৩০০ পরিচ্ছন্নতা কর্মী। এছাড়া মশার লার্ভা ধ্বংসে ছিটানো হয় ওষুধ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ক্লিন রাখতে চাই, সবার আগে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা সবাইকে অনুরোধ করবো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আমরা নিজেদের সেলফ অ্যাওয়ারনেস যে বিষয়টা আছে সেটা যেন আমরা নিজেরা ধারণ করি। ডাকসুর তরফ থেকে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমরা আমাদের মতো করে আমাদের সামান্য সামর্থ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এই অভিযানের সাথে সহযোগী হিসেবে আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই। সকালে অভিযানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে টিএসসি পর্যন্ত আয়োজন করা হয় সচেতনতামূলক র্যালি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনেও ক্যাম্পাসে প্রচারে ব্যস্ত সময় পার করেন চাকসু নির্বাচনের প্রার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ও আবাসিক শিক্ষার্থীদের কাছে ছুটে যান প্রার্থীরা। ভোট চেয়ে তুলে ধরেন নিজেদের ইশতেহার সহ নানা প্রতিশ্রুতি। প্রার্থীরা বলছেন, ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে, তবে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। এদিকে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনছেন। ছাত্র শিবিরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে 2টি লিখিত অভিযোগ করেছেন বৈচিত্র্যের ঐক্য প্যানেলের প্রার্থীরা। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের। ভোটের দিন পর্যন্ত যেন সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে, এমন প্রত্যাশা সব প্রার্থীর। আগামী সোমবার পর্যন্ত প্রচারের সুযোগ পাবেন তারা। ভোট গ্রহণ করা হবে 15 অক্টোবর। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও উন্নয়ন দরকার বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিকেলে রাঙামাটিতে রাঙা পানি মিলন বিহারে কঠিন চিবরদান ও পঞ্চশীল গ্রহণ অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় উপদেষ্টা বলেন, বর্তমান সরকার একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে। সেজন্য জনগণের দায়িত্ব হবে সরকারকে সাহায্য করা। চিবরদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। ইলেকশনে যাওয়ার জন্য এই সদাশয় গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে এবং মোটামুটি একটা দিন ধার্য হয়েছে, তাতেই হয়তোবা ইলেকশন হবে। সুতরাং আপনারা দয়া করে এই সরকারকে সাহায্য করুন। সাহিত্য ও শিক্ষাঙ্গনে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের শূন্যতা সহজে পূরণ হবে না। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। অধ্যাপক মঞ্জুরুলের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এই শোক, এই কান্না বিদায়ের। আশ্বিনের বৃষ্টি আর প্রিয় ব্যক্তিত্বের প্রয়াণে শোকাহত মানুষের অশ্রুজল যেন এক হয়ে গেছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শেষবারের মতো শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত করেন স্বজন, সহকর্মী, পাঠক, ভক্তরা। উনি যে উত্তর ঔপনিবেশিক গল্প লিখেছিলেন সেটা আসলে বাংলা সাহিত্যে একটা অনন্য দৃষ্টান্ত, যা নিয়ে ওপার বাংলায়ও গবেষণা হচ্ছে। কিন্তু তাকে অনিবার্যভাবে এই দুঃসময়ে অবশ্যই দরকার ছিল এই জাতির। স্যার ছিলেন আমাদের লেখকদের জন্য একটি বাতিঘর এবং পাশাপাশি এই জাতির একজন বিবেক ছিলেন। জাতির এই ক্রান্তিকালে, দেশের এই ক্রান্তিকালে স্যারের মতো মানুষ চলে যাওয়া আসলে একটা অপূরণীয় ক্ষতি। জাতীয় কবিতা পরিষদের এই আয়োজনে অধ্যাপক মঞ্জুরুলের অবদানের কথা স্মরণ করেন বিশিষ্টজনরা। একদিকে সাহিত্যের শিক্ষক, অন্যদিকে সাহিত্যের অধ্যাপক, এই রকম যে সংযোগ সেইটা সাধারণত ঘটে না। মঞ্জুরুল ইসলামের ক্ষেত্রে সেটা ঘটেছে। আমাদের গভর্নিং বডির চেয়ার হিসেবে উনি যেই কাজগুলি করেছেন, যেই দায়িত্বটা নিয়েছেন, সেটা এই প্রতিষ্ঠানকে বটবৃক্ষের মতন ধরে রেখেছে। সাহিত্য ও শিক্ষা অঙ্গনে সৈয়দ মঞ্জুরুল ইসলামের শূন্যতা সহজে পূরণ হবে না বলছেন গুণমুগ্ধরা। মানুষ হিসেবে তার সাথে আমার যে পরিচয়, তাতে মনে হয়েছে একান্ত সজ্জন, নিরহংকার, কখনো কোনো পাণ্ডিত্যের উন্নাসিকতা ওনার মধ্যে আমি দেখি নাই। স্যারের যে কমিটমেন্ট এবং স্যারের যে ত্যাগ সাহিত্য এবং সাধনার প্রতি, এটি আমাদের কাছেই চির অম্লান হয়ে থাকবে, এর চেয়ে আর বড় কিছু নাই। বাদ-জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের জানাজা। পরে দাফন করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বের সবচেয়ে শুষ্কতম মরুভূমি চিলির আতাকামা। তবে এবছর এল নিনোর প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে অঞ্চলটিতে। এতে স্বাভাবিক সময়ের আগেই সাদা ও বেগুনি রঙের ফুলে ছেয়ে গেছে আতাকামা মরুভূমি। পর্যটকদের নজর কেড়েছে এসব ফুল। খরা সহনশীল ফসলের বিকাশে আতাকামার উদ্ভিদ নিয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন গবেষকেরা। চিলির আতাকামাকে বলা হয় বিশ্বের সবচেয়ে শুষ্কতম মরুভূমি। সবচেয়ে শুষ্কতম হলেও বিস্ময়করভাবে সাদা ও বেগুনি রঙের ফুলে ছেয়ে গেছে এই মরুভূমি। এসব ফুল ফোটার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। সাম্প্রতিক সময়ে এল নিনোর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এই অঞ্চলে। আতাকামা মরুভূমিতে ফুল ফোটার নেপথ্যে রয়েছে এই ভারী বৃষ্টিপাত। মরুভূমিতে ফোটা এসব ফুল নজর কেড়েছে দর্শনার্থীদের। চিলির আতাকামাকে বলা হয় ফুলের মরুভূমি। বৈরী আবহাওয়ার মধ্যে বীজ ও বাল্ব থেকে ফুটেছে সাদা ও বেগুনি রঙের অসংখ্য ফুল। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে খরা বিশ্বব্যাপী এবং আমাদের দেশে কৃষিক্ষেত্রের জন্য একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পূর্বাভাস বলছে 2050 সালের মধ্যে আমরা কেন্দ্রীয় উপত্যকা জুড়ে চরম খরার মুখোমুখি হব। অতএব আমাদের এমন উদ্ভিদের প্রয়োজন যেগুলো এই খরা সহ্য করতে পারে। এই উদ্ভিদের জিনোম জেনেটিক তথ্য নিয়ে গবেষণা করে খরা সহনশীল ফসল বিকাশ নিয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন এরিয়েল। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আমন্ত্রণ পরের আয়োজনে।